যে মৃত্যু হচ্ছে সম্পূর্ণ অপর, সে জীবনের মধ্যে এসে ভিড়ে গেছে। কথা বলছি, মৃত্যু মানেই ভয়াবহ। মৃত্যুর দিকে আমি কিভাবে তাকাবো? মৃত্যু হচ্ছে ওই স্বপন বরণের কবিতার মতো, বন্ধু বিদায়ের মতো সোজা রাস্তা ধরে চলে যায়, যেমন করে মানুষের পোড়া চোখ থেকে আলো চলে যায় সূর্যের গভীরে। কিন্তু তুমি চিন্তা করে দেখো, যে এখন এই বিধ্বস্ত গাজায় যে পিতা তার মুন্ডুহীন সন্তানকে কাছে নিয়ে চিৎকার করছে, তার যে আর্তচিৎকার, তার যে আর্তনাদ, তাকে আমি কি করে, তার সঙ্গে আমার চিন্তাকে, আমার ভাবনাকে কিভাবে তার সাথে রফা করব? যুদ্ধের আক্রান্ত, কোথাও না কোথাও মানুষ মরছে, রোহিঙ্গাদের উপর নিপীড়ন, ভয়াবহ যে ব্যাপার। সেইখানে আমি স্টেশনের সামনে কাপড়ের দোকানে আমি দেখতে পাচ্ছি আমার এক বন্ধু, সে শুয়ে আছে এই সন্ধেবেলায়, লক্ষ্মী পুজোর আগের দিন, এবং কি করছে, সে সম্পূর্ণ আশেপাশের পরিবেশ সম্পর্কে বেখেয়াল। মজার ব্যাপার, সে একটা বারমুডা প্যান্ট পরে তার হাতটা তার যৌনাঙ্গের মধ্যে ঢুকিয়ে সেটা নিয়ে খেলছে, এবং সে আশেপাশে যে লোকজন দাঁড়িয়ে আছে, চলাচল করছে, যাচ্ছে আসছে, আমি দাঁড়িয়ে আছি দেখছি, বা তার দোকানের পাশ দিয়ে অনেকক্ষণ ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, তার ওইটাই সে করতে পারে, এবং সেইটা করেই সে সেভাবেই আছে। এই যে জীবন, অনেকে বলছে জীবনকে বুঝতে গেলে তলিয়ে যেতে হবে। তোর কি মনে হয় এই জীবন? অদ্ভুত ব্যাপার, এটা একটা অদ্ভুত প্রশ্ন। এই জীবন এতটাই বড়, গভীর, যে মৃত্যুকে যেন সে গ্রাস করে নেয়। আমার পাশের বাড়ি একটি মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করলো। সেই মেয়েটি নাচ করতো। তার পরদিন আমি অদ্ভুতভাবে লক্ষ্য করছি, সেই কাকিমা পাশের দোকান থেকে 50 চা, একটু গুঁড়ো দুধ নিয়ে 50 টাকা দিয়ে বাকি পয়সা কয়েনগুলো ফেরত নিয়ে সেটা হাতের মধ্যে নাচাতে নাচাতে চলে যাচ্ছে। মৃত্যু জীবনটাকে উৎপন্ন করছে। আজকে সকালে যখন আমি আসছি তোমাদের এখানে, তখন আমার পাশে বসেই একজন সাধু দেখি একটা ছোট্ট টিফিন কৌটোর মধ্যে থেকে ওই যে গুঁড়ো মুড়ি এবং যে বালি, সেটাকে কেন তিনি সংগ্রহ করে রাখলেন? দেখবে সংসারে এমন ধরনের লোকজন পাওয়া যায়, যে আমার পরিবারেই আছে, যারা হচ্ছে সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে। আবার এক ধরনের লোক আছে যে যাদের বেঁচে থাকা যেন সম্পূর্ণ অপ্রয়োজনের মতো। আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় এই যে জীবনটার মধ্যে আমরা রয়েছি, এটা যেন একটা ইলিউশন, এটা নাটকের মতো ঘটছে, আমি যেন বাইরে থেকে দেখছি। ধর্মীয় ধর্মান্ধতা, অসাম্য, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিষ্ঠুরতা। মহাভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভাবনা হচ্ছে নিষ্ঠুর হও না, নরম হও। আমরা কিন্তু আশ্চর্য হতে ভুলে গেছি। কিম আশ্চর্যম অতঃ পরম, এর থেকে আশ্চর্যের আর কি আছে? নমস্কার, আজকে আমরা মুদ্রার পডকাস্ট, যেটাকে আমরা বলি মুদ্রার খোলা জানলা, এই পর্বে আমরা হাজির হয়েছি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে। অনির্বাণ একজন চিন্তক, একজন অধ্যাপক এবং একজন সুলেখক। ওর যে বিষয়গুলো নিয়ে ওর চর্চার জায়গা, সেটা হচ্ছে মহাভারত। আমাদের যে ক্রিটিক্যাল থিওরিগুলো আছে, সেটা ভারতবর্ষের এবং পাশ্চাত্যের, এবং আমাদের যে নিম্নবর্গের যে জীবন দর্শন এবং সংস্কৃতি, এটা নিয়ে ওর কাজকর্ম রয়েছে। আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের জীবন, মৃত্যু এবং সময়। অনির্বাণকে স্বাগত জানাই। অনির্বাণ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা এসেছি, সেটা জীবন, মৃত্যু এবং সময়, যে তিনটের মধ্যে আমরা রয়েছি। অর্থাৎ এটা বাইরের কোনো বিষয় নয়, এটা আমাদের অন্তর্গত বিষয়। আমরা তিনজনাই জীবন এবং আমাদের এই জীবন মৃত্যু দিয়ে ঘেরা এবং সময়। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে জীবন এবং মৃত্যু, এটা তো একটা বিমূর্ত ধারণা, একটা অ্যাবস্ট্র্যাক্ট চিন্তা, কিন্তু এর মাঝখানে একটা জিনিস জুড়ে রয়েছে, সেটা হচ্ছে আমি। এই দুটোই আমি এই ব্যাপারটার সঙ্গে সংলগ্ন। এখন এটা
ব্যক্তিগত আবার নৈর্ব্যক্তিক। এই যে আমাদের এই বেঁচে থাকা, আমাদের এই জীবন এবং মৃত্যু এবং সময়, এই ব্যাপারটাকে তুই কিভাবে দেখছিস সেটা আজকে আমাদের ধরতাই হোক। প্রথমে এটা দিয়ে শুরু করে আমরা আস্তে আস্তে আমাদের বিষয় ঢুক। হ্যাঁ, তমালদা যে প্রশ্নটা করলে এটা অদ্ভুত প্রশ্ন। কারণ তুমি প্রথমেই যেটা বললে যে জীবন, মৃত্যু এবং সময়, এই তিনটে বিষয় এত বিরাট একটা বিষয়, মানে আমি ছাড়িয়ে আমার বাইরের একটা অনেক বড় বিষয়, নৈর্ব্যক্তিক বিষয়। এবং সেই তিনটে বিষয় তার সঙ্গে আমি কিভাবে সংযুক্ত বা সংলগ্ন, এবং ব্যাপারটা হচ্ছে এই তিনটে বিষয়ই আমার এতটাই ব্যক্তিগত, আমার জীবন আমার সঙ্গে এমনভাবে ওতপ্রোত। আমি রাস্তা দিয়ে আসছি, দেখছি দুই কুকুরির সংলগ্ন অবস্থা, এবং দূর থেকে একটি ছেলে আসছে, সে একটা চেলা কাঠের বাঁশ হাতে নিয়ে, এবং তাদের যে অপৃথক সংলগ্ন অবস্থা, সেই পশ্চাৎ সংলগ্নতার মধ্যবর্তী অবস্থানে মাঝ বরাবর সে একটা ওই কাঠ দিয়ে বাড়ি দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোনো ছেদ তৈরি হচ্ছে না, বরং ভেতরে যে রসের চল এবং রক্তের যে দ্রুতি, সে আরও বেশি সজাগ, আরও বেশি গভীর হয়ে উঠছে। আমি ভাবলাম যে এই যে দুই সহজীবী, এদের যে পরস্পর লগ্নতা, এই কি জীবন, এই কি আমি, এই জীবন এবং এই আমির মধ্যে কি এইভাবেই একটা অপৃথক সিদ্ধ অবস্থান রয়েছে, নাকি ওই যে আঘাত, ওই যে দণ্ড, যদি জ্ঞান দণ্ড মনে করি যে নেমে আসছে ওপর থেকে, বা আমির ভেতর থেকে বেরিয়ে আসছে, উৎসারিত হচ্ছে, সেই জ্ঞান দণ্ড কি জীবন এবং আমি, এই জীবন এবং এই আমির মধ্যবর্তী যে সংলগ্নতা, তার মধ্যে একটা প্রশস্ত মোহনার মতো এই সংলগ্নতাকে ভেদ করে ছড়িয়ে যাচ্ছে দুদিকে। এই আমি এবং এই জীবন, এর মধ্যে যে সংযুক্তি, এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে বেঁচে থাকার প্রশ্ন। এই বেঁচে থাকাটা কি একটা শুধু শুধু বেঁচে থাকা, নাকি তার একটা অভিপ্রায় আছে, তার একটা ইক্ষণ আছে, তার একটা লক্ষ্য আছে, তার একটা বিশেষ অভিমুখ আছে? এই প্রশ্নটা যদি আমরা করি, এই যে আমি শব্দটা উচ্চারণ করলাম যে আমি থেকে আমরা, এবং যখন জীবন নিয়ে আমি ভাবছি, চিন্তা করছি, দেখছি এইরকম একটা অবস্থান থেকে, তখন প্রশ্নটা কিন্তু আরও বেশি গভীর হয়। এই আমরা কি, এই আমিটা কার? এই আমিটা কিন্তু এই যে তুমি বললে আমরা তিনজনে, কোথাও যেন আমরা এই আমরাটা একটা শ্রেণী, লিঙ্গ, বর্ণ, নৃগোষ্ঠীর চিহ্ন সম্বলিত আমি বা আমরা। আমাদের চিন্তাটা কিন্তু এই জীবন কেন্দ্রিক যে ভাবনা, যে জীবনকে আমরা সার্বভৌম মনে করি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমাদের মানে জীবনকে আমরা জাপটে ধরে বেঁচে আছি। মৃত্যু যে প্রসঙ্গ তুমি তুললে, এই যে মৃত্যু যেটা জীবনের কোনো একটা মুহূর্তে ছেদ হয়ে সমাপ্তি হয়ে আসবে, যেটা আসলে আমার জীবনের আলেখ্য আমি লিখছি, এবং মৃত্যু সেখানে দাঁড়িয়ে আছে কোনো একটা সময় আসার জন্য। এই জীবন এতটাই বড়, গভীর, যে মৃত্যুকে যেন সে গ্রাস করে নেয়। আমরা এই প্রশ্নটাই আসছি, আমরার প্রশ্ন। তার আগে বৃহদারণ্যক উপনিষদে যে শুরু হচ্ছে একটা জায়গায়, যে সৃষ্টির পূর্বে এই জগৎ মৃত্যু দ্বারা আবৃত ছিল, এবং সেই যে মৃত্যু, তার যে রূপ, সেইখানে ঋষি, আসলে কবি, তিনি বলছেন অসনায়াহি মৃত্যু, মানে মৃত্যু হচ্ছে ক্ষুধা রূপ, বুভুক্ষার রূপে মৃত্যু। মানে মৃত্যুকে ভাবা হচ্ছে জীবনের একটা আত্যন্তিক যে প্রবৃত্তি, তার মধ্যে দিয়ে যেন একটা মানে মাছের বটির সামনে একটা বেড়াল লেজ গুটিয়ে বসে আছে খাওয়ার জন্য, সেই যে ক্ষুধারূপ মৃত্যু, তাকে
কবি চিন্তা করছেন, এবং সেই মৃত্যুর থেকে জীবনের সৃষ্টি। সুতরাং মৃত্যু আসলে একটা শেষ হয়ে যাওয়া নয়, মৃত্যু এক ধরনের সৃজন উন্মুখ মৃত্যু। এই যে এইভাবে যে জগৎকে দেখা হচ্ছে, এবং আমরা বিভিন্ন দার্শনিক চিন্তা এবং আমাদের ব্যক্তিগত প্রাত্যহিক জীবনের মধ্যে দিয়ে দেখছি যে মৃত্যুটা যেন জীবনেরই একটা রঙ্গ, জীবনেরই একটা অঙ্গ। আমার পাশের বাড়ি একটি মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করল, এবং তার মরদেহ যখন পোস্টমর্টমের পর বাড়িতে এলো, তখন তার বাবা মা সমস্ত পরিবার একদম মানে কান্নায় ভেঙে পড়ছে। গোটা পাড়া গ্রাম শুদ্ধ লোক সেখানে জড়ো হচ্ছে, এবং সেই মেয়েটি নাচ করত। তার বাবা এসে কাঁদতে কাঁদতে এমনভাবে কাঁদছে যে মনে হচ্ছে যে অস্থির ভেতর থেকে দুঃখ যেন উগলিয়ে বেরিয়ে আসছে। বেয়াব্রু পাগল সেই মেয়ের সামনে জোড়া ঘুঙুর এসে রেখে দিচ্ছে। মনে হচ্ছে মানে আমার মনে হলো যে মজা নদীর পাড়ে যেন হঠাৎ করে জল ভাঙল। তার পরদিন আমি অদ্ভুতভাবে লক্ষ্য করছি সেই কাকিমা পাশের দোকান থেকে 50 চা, একটু গুঁড়ো দুধ নিয়ে 50 টাকা দিয়ে বাকি পয়সা কয়েনগুলো ফেরত নিয়ে সেটা হাতের মধ্যে নাচাতে নাচাতে চলে যাচ্ছে। যে মৃত্যু জীবনের অঙ্গ, আবার জীবন কিন্তু চলেই যাচ্ছে, জীবন বয়েই যাচ্ছে, এবং প্রাত্যহিক দৈনন্দিন এমনভাবে আমাদেরকে ধরে রেখেছে যে মৃত্যু আসলে জীবনেরই একটা মানে মৃত্যু জীবনটাকে উৎপন্ন করছে। মানে জীবন মানে আমি একটা লেখা লিখেছিলাম যে হে মৃত্যু জীবন প্রসবিনী, জীবনটাকে সেই প্রসব করছে, সেই মৃত্যুটা এইভাবে করছে। এবং এই যে জীবনের কথা বলছি, যে এই মাত্র প্রশ্নটা যেটা করলাম বা প্রশ্নটা এলো যে আমি এবং আমরা, যে প্রশ্ন আমাদের এই যে পরিচিত জীবন, এই যে আমরা কমিউনিটির কথা বলছি, যেখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লোকজন, তাদের মধ্যে দিয়ে তাদের জীবনের বিভিন্ন রঙ্গ আমি দেখতে পাচ্ছি। একটা সাধু, এইতে আজকে সকালে যখন আমি আসছি তোমাদের এখানে, তখন আমার পাশে বসেই একজন সাধু দেখি একটা ছোট্ট টিফিন কৌটোর মধ্যে থেকে মুড়ি আর ঝুড়ি ভাজা বের করে খাচ্ছেন। এবং আমি লক্ষ্য করছি, এবং খাওয়াটা যখন শেষ হচ্ছে, মুড়ির যে মানে গুঁড়ো এবং সেখানে যে বালি মিশে আছে, সেই বালিটা তিনি খুঁটে খুঁটে প্রত্যেকটা মানে ঝুড়ি ভাজার ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোও খেলেন, এবং বালি এবং ওই যে মুড়ির যে গুঁড়ো যেটা পড়ে রইল সেটা উনি ঝেড়ে ফেলে দিলেন না, ওই কৌটোটাকে ওইভাবে সুন্দর করে বন্ধ করে ওনার ঝোলায় রাখলেন কৌপিনের পাশে, এবং সেখান থেকে জল বের করে জলটাকে ট্যাপ কলের মতো একটুখানি নিয়ে সামান্য জল দিয়ে মুখটা মুছে নিলেন, তারপর একটুখানি জল খেয়ে আবার জলটা রেখে দিলেন। তাহলে ওই যে গুঁড়ো মুড়ি এবং যে বালি, সেটাকে কেন তিনি সংগ্রহ করে রাখলেন? আমরা সাধারণ দৈনন্দিন জীবনের তো এটা ফেলে দেব। এই যে অপ্রয়োজনীয়, এইমাত্র যেটা কথাটা বললাম যে শুধু শুধু বেঁচে থাকা, দেখবে সংসারে এমন ধরনের লোকজন পাওয়া যায় যে আমার পরিবারেই আছে, যারা হচ্ছে সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে। সে সকালবেলা উঠে বাজার করছে, তারপরে স্কুলে যাচ্ছে, পড়াচ্ছে, নিয়ে আসছে, বাড়িতে ফেরত আসছেন, সমস্ত দায়িত্ব পালন করছেন। জরা ব্যাধি সমস্ত নানান রকম যে প্রকোপ মানুষের জীবনে আসে, সেগুলোকে উনি সামাল দিচ্ছেন। আবার এক ধরনের লোক আছে যে যাদের বেঁচে থাকা যেন সম্পূর্ণ অপ্রয়োজনের মতো। তার ছেলের মাধ্যমিক পরীক্ষা পরের দিন, তার আগের দিন রাত্রে সে সিনেমা দেখতে যাচ্ছে বন্ধুর সঙ্গে, এবং সকালবেলায় উঠে যখন ছেলে পড়াশোনা করছে তখন সে বিরক্ত হচ্ছে। এই যে মানুষ, এই বিভিন্ন ধরনের যে মানুষ, কেউ একজন একটা পারপাস নিয়ে বেঁচে থাকছেন, আর কেউ শুধু শুধু বেঁচে থাকছেন। এই যে জীবনের সঙ্গে যে অবুঝ যে লগ্নতা, এই যে সংলগ্নতা, এর কি কোনো মাধুর্য নেই? এর কি কোনো গুরুত্ব নেই? এই যে অপ্রয়োজনের যে জীবন, মানে ছাদের কার্নিশে যেমন করে মানে দিনান্তের সূর্যের আলো এসে পড়ে এবং আস্তে আস্তে ধীরে ধীরে চলে যায়,
সেই যে ছায়ার মতো যে জীবন, সেই যে শুধু শুধু বেঁচে থাকা, এরও কি একটা গুরুত্ব রয়েছে? ব্যক্তিগত জীবন যাপন, জীবনকে তুই কিভাবে, যেমন ধর পিতৃবিয়োগ, সেই সময় তোর কি মনে হলো যে এই জীবন মৃত্যু এত রকম টেক্সচুয়ালিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? যেমন ধর বুদ্ধ যখন দেখছেন যে একটা জ্বরাক্রান্ত মানুষ, একটা বৃদ্ধ ইত্যাদি, আসলে তিনি দেখছেন সময়কে। আমাদের ভারতীয় যে টেক্সট যেগুলো, তাতে আমাদের মৃত্যুর দেবতা যম, যম মানে কি ইয়াম, অর্থাৎ সময়, সময়ের সঙ্গে নচিকেতার কথোপকথন। মানে এটা তো মানে জীবন এবং মৃত্যু সবসময় আমরা সংলাপের মধ্যে রয়েছি, আমরা কথা বলছি। এই জায়গায় তোর যেহেতু একটা লেখার একটা ধরন হচ্ছে, আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে তুই সবসময় বড় গ্র্যান্ড যে টেক্সটগুলো, সেগুলোর পাশাপাশি জীবনের যে আটপৌরে শব্দটা এসেছে অষ্টপ্রহর থেকে। এই যে আমাদের যে বেঁচে থাকা, এই 8টা প্রহরে আমাদের জীবন, সব কিছু, মানে নিদ্রাও জীবনেরই অংশ, আমাদের জেগে থাকা এবং ঘুম, সব কিছু মিলিয়ে, এবং মৃত্যু তো চির ঘুম আর কি, সব কিছু মিলিয়ে তোর রিফ্লেকশনটা কীরকম? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আমি খুব রিসেন্টলি, সাম্প্রতিক হচ্ছে আমি আমার পিতার মৃত্যুর, ওটা আমার সামনে সামনে ঘটছে, এবং সেটা আমি দেখছি যে অদ্ভুত ব্যাপার যে আমার বাবার যে মরদেহ যখন একদম নিকন উঠানে শোয়ানো হয়েছে, একদম কাঠামের মতো স্থির, এবং একটু আগেই আমি তাকে দেখছি যে বাথরুম থেকে দরজা খুলে, শেকল খুলে, শেকলটা সরিয়ে দিয়ে ঘরে এসে ঢুকছেন, শ্বাস নিচ্ছেন, কিছুক্ষণ পরেই তার শরীর নিথর, এবং নিথর দেহকে উঠোনের রাখা হচ্ছে, এবং অদ্ভুত অচেনা লোকজন এসে এমনভাবে কাঁদছেন যে মনে হচ্ছে যে বহুদিনের সম্পর্ক, একটা চেনা আমি যে বাবাকে আমি যেভাবে কাছ থেকে চিনি, সেই বাবার ভিতর কতগুলো আমি আছে, কত ধরনের, এই যে আমির কথা আমরা এইমাত্র একটু আগে আলোচনা করলাম, কত ধরনের লোক, কত ধরনের সত্তা তার ভেতরে আছে, যে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন মুহূর্তে তার বিভিন্ন ধরনের যে সংযোগ হয়েছে, যোগাযোগ হয়েছে, এবং সেই যোগাযোগের থেকে এক অন্য ধরনের একটা জীবন কোথা দিয়ে বেরিয়ে গেছে, যে এক জীবনের ভেতর অন্য নানান জীবন, হরেক জীবন, এবং সেই জীবনের ওই লগ্নতা থেকে হয়তো ওই অচেনা লোকটি এসে এমনভাবে হুড়মুড়িয়ে এসে কাঁদছেন যে নিজের লোক সেইভাবে কাঁদে না। এটা অদ্ভুত একটা ব্যাপার। এবং আমি দেখলাম যে যখন তার মরদেহ উঠোনে শোয়ানো আছে, আমি দেখতে পাচ্ছি যে আমি প্রকৃতিকে খেয়াল করছি, যে আকাশে পূর্ণিমার চাঁদ, মাথার উপর চৈতি বেলের ডাল, হাওয়া বইছে, পাশের যে পুকুর সেখানে জলও বয়ে যাচ্ছে, এবং যে গাছ আমার বাবার নিজের হাতে বোনা, সেই আমের গাছ চৈত্র মাসে তার পাতা লকলক করছে। এই যে প্রকৃতি, মনে হচ্ছে যেন এই যে মৃত্যু এইমাত্র ঘটল, তার প্রতি কোনো রকমভাবে যেন সম্পূর্ণ উদাসীন। এই যে প্রকৃতির যে নির্বিকারতা, একটা নির্লিপ্তি, একটা ঔদাস্য, অদ্ভুত ব্যাপার যে প্রকৃতি নিজের মতো বয়ে চলেছে। এবং এইটা আমাদের মনের মধ্যে মনে হয় কোনোভাবে এই আমির যে সীমা, এই যে আমার যে নিজের আমার যে একটা সীমায়িত সত্তা রয়েছে, এই বোধটা কোনোভাবে আমাদের মধ্যে তৈরি করে। এই প্রকৃতির অসম্ভব নির্লিপ্তি, সব কিছুই যেন একা একা চলছে। এই যে ভেতরে ভেতরে একটা একাকিত্ব, একাকীপনা, এই যে নির্লিপ্তি থাকার যে বোধ, অদ্ভুত একটা বোধ আমার মধ্যে, আমাদের মধ্যে এই মৃত্যুর মুখোমুখি হয়ে তৈরি হয়। আবার দেখা যাচ্ছে এই মৃত্যুর সঙ্গে সঙ্গেই অদ্ভুতভাবে একটা জীবনের যাক। শ্মশানে যখন মৃতদেহকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার বাবার মৃত্যু, তার আগে আমার কাকার মৃত্যু হলো, তার দেহ আমি শ্মশানে গিয়ে দেখছি 5টা মরদেহ পড়ে আছে, রাখা হয়েছে, এবং একজন অল্প বয়সী মহিলার, তার মাথায় কপালে সিঁদুর,
চন্দন লেপা, গায়ে নানান ধরনের অলংকার রয়েছে, সুন্দর লাল শাড়ি পরানো, এবং হঠাৎ মনে হচ্ছে যে মানে শ্বাসটা যেন এসে বুকের সামনে থেমে গেছে, এবং তাকে ঘিরে যেন জীবনের উৎসব চলছে। কীর্তনিয়ারা গান গাইছে, মরণ কারো কথা শোনে না, এবং সে খোল করতাল সহযোগে যখন গান গাইছে তখন মনে হচ্ছে যেন একটা হুলাহুলি করে একটা গান তৈরি হচ্ছে এবং আকাশ ফাটিয়ে বিদীর্ণ করছে। কুকুরগুলো এসে সেখানে যে বিভিন্ন চাট রাখা হয়েছে, যারা ছেলেমেয়েরা লোকেরা যারা গেছে, মহিলারাও গেছেন, কেউ কেউ মদ খাচ্ছে, কেউ কেউ খাবার খাচ্ছে, পাশেই হোটেল, বেরিয়ে সেই হোটেল, সেখানে ভাতের হোটেল, সেখানে মাংস ভাত খাচ্ছে, ডিম ভাত খাচ্ছে, নানান লোকজন এমনভাবে তারা একটা স্ফূর্তির মধ্যে রয়েছে, শ্মশানের মধ্যে, যেন মৃত্যুকে মৃত্যু বলে মনে হচ্ছে না, মানে একটা জীবনের উৎসব চলছে, অদ্ভুত একটা মৃত্যু আদেও আছে বলে তোর মনে হয়? মহাভারতে একটা প্রসঙ্গ রয়েছে যে ওই ধৃতরাষ্ট্র বিদুরকে বলছে যে এত মৃত্যুর পরে, তখন বিদুর বলছে মৃত্যু কিন্তু নেই, এটা একটা প্রমাদ, আমাদের দেখার ভুল হতে পারে। একদম, মানে জ্যাক দেরিদার একটা রিসেন্টলি বই বেরিয়েছে, মানে যেটা তার অনেক বক্তৃতা সমূহের পরবর্তী একটা সংকলন, সে তার নাম দেওয়া হচ্ছে লাইফ ডেথ, তার মাঝখানে কোনো হাইফেন নেই, এবং সেখানে উনি একটা জায়গায় লিখছেন যে লাইফ উইদাউট ডেথ, মানে ওই ঝিনুকের খোলের গভীরে সমুদ্রের কলতান। পলদিম্যানের মৃত্যুর পর দলিদা তার অবিচুয়ারি লিখছেন, সেই টাইটেলটা ছিল ওই ঝিনুকের খোলের গভীরে সমুদ্রের কলতান, কলধ্বনি, যেন মানে ব্যক্তি নামের ভেতর থেকে, আমার বাবা, নিজের বাবা, তার ভেতর থেকে অন্য এক স্বর, অন্য এক নাম, অন্য একটা কেউ যেন বেরিয়ে আসছে, তাকে আমি জানি না, চিনি না। অদ্ভুত যে মৃত্যুটা আমার ভেতরেই, আমার গভীরে, সেই গভীরের গভীরে অন্য একটা কিছু রয়েছে, সেই যে অন্যতা, সেই যে অপরতা, সেই খোঁজই হচ্ছে জীবন খোঁজে, জীবন হচ্ছে সেই অপরতাকে খোঁজে। তাই জন্য এই যে আমি এইমাত্র বললাম যে আমরা, এই প্রশ্নটা একটা বিরাট বড় প্রশ্ন, যে অন্যতর ভিন্নতর জীবন, যেখানে ধরো আমার যে পরিবেশ বা প্রতিবেশের মধ্যে আমার বড় হয়ে ওঠা, আমার যে চলাচল, আমার যে বন্ধু বৃত্ত, আমার যে পরিবার বৃত্ত, আমাদের যে এই যে বৃত্তটার বাইরে যে ভিন্নতর একটা জীবন, এই যে তুমি বললে নিম্নবর্গের ইতিহাস সংস্কৃতি চর্চা, আমি গ্রামে গিয়ে যখন কাজ করি সেখানে আমি দেখি যে সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিন্ন প্রকৃতির মানুষেরা সেখানে অন্য রকমভাবে বাঁচছে। আমার খুব গরম লাগছে, তার মনে হচ্ছে সে মানে আমার বন্ধু সেখানকার, সে বলছে যে আপনাদের গরম লাগে, আমাদের কখনো গরম টরম লাগে না। এই যে ব্যাপার, বাচ্চা ছেলে মেয়ে একদম 2.5 বছর 3 বছর, সে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেখানে একটা ছোট্ট নালি দিয়ে জল আসছে, সে 3.5 বছরের একটি মেয়ে সেখানে একটা ছোট্ট একটা বাটি বা একটা ঘটির মতো নিয়ে সে ওই জলের মধ্যে থেকে মাছ ধরছে। আমার একটি প্রশ্ন, যে এই যে জীবন ধারণ আর জীবন যাপন, বেশিরভাগ মানুষ তো সারভাইভ করছে, বেঁচে আছে, এবং বেঁচে থাকার কোনো বিকল্প নেই, তাই বেঁচে আছে। কোনো মুহূর্তে মনে হয় আমি জীবন যাপন করছি, যেমন ধর আমি যেমন আমার কাজে লেখালেখি, যখন কোনো তুরীয় মুহূর্তে যে একটা কিছু ঘটছে, মানে লিখন ক্রিয়াটা ঠিক মতো এগোচ্ছে, মনে হয় আমি এই মুহূর্তে বেঁচে আছি, মানে আমি এক্সিস্ট করছি। তার আগে মনে হয় আমি এক্সিস্টই করছি। এটা একটা দারুণ কথা বললে, যে তোমার লেখা, ধরো তো তোমার লেখা যখন আমি পড়ছি, তুমি একটা জায়গায় লিখলে যে একটা রূপকের মতো, যে পায়ের তলায় ভিজে ঘাসের মতন, বা কেউ একজন লিখলো ঠিক এরকম একটা কথা। আমি তখন ভাবছিলাম যে এই যে মুদ্রিত শব্দ আর আমি এই যে মূর্ত সত্তা, এই দুইয়ের মধ্যে একটা অদ্ভুত সংযোগ তৈরি হলো। আমি ঠিক ওই সময়ে যেন পায়ের তলায় ভিজে ঘাসের যে নরম আশকারা, সেটা টের পেলাম। এই যে লেখার যে জগৎ, এই যে শব্দের যে জগৎ, এই শব্দের জগতের সঙ্গে আমি অদ্ভুতভাবে সম্পর্কিত হচ্ছি, এবং সেটা কিন্তু এক ধরনের শরীরী সম্পর্ক। কি করে সম্ভব হচ্ছে?
এক ধরনের সংবেদনা তৈরি হচ্ছে। এই যে তুমি কিছুক্ষণ আগে বললে, আমি তখন ভাবছিলাম যে এই যে জরার কথা শুরুতে বললে, যে বার্ধক্যের কথা, জরার কথা। আমার জ্যাঠামশাই বহুদিন অসুস্থ, শয্যাশায়ী। মানে তিনি এক সময় মিটিং করতেন, মিছিল করতেন, ছাত্র পড়াতেন, মানে অদ্ভুত একটা মানে ওই রকম খোলা জীবন বয়ে নিয়ে গেছেন। এখন বহুদিন ধরে অসুস্থ, বাহ্যক জ্ঞান শূন্য। আমি তখন তাকে যখন কাছ থেকে দেখি, তখন ভাবি যে এর দেহের ভেতরে যে সময় আর দেহের বাইরে যে সময়, এই দুই সময় কি সম্পর্কযুক্ত, সমন্বিত, নাকি দেহের ভেতরে অন্য এক সংবেদনা কাজ করছে? বিটোফেন যখন মারা যাচ্ছেন, তার আগে তিনি বধির হয়ে গিয়েছিলেন। তিনি কিভাবে তার যে ওই শব্দের জগৎ, সেই শব্দের জগতের সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করেছিলেন, কিভাবে বেঁচেছিলেন, সেটাকে অন্যরকমভাবে বাঁচা, আমার এই চেনা বাঁচার বাইরে। এইখানেই প্রাত্যহিকের প্রশ্ন, তুমি যে কথাটা বললে। বা বিনোদ বিহারী অন্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি কি আর ভাস্কর ছিলেন না? তিনি তো মনে মনেই হয়তো অনেক ছবি তৈরি করেছেন। এই যে ব্যাপার অনেক ভেতরে, মানে অন্তর্জগতে বা মনোজগতের ভেতরে, অন্তর্জগৎ, সেইখানে এমন কিছু ঘটনা কি ঘটছে, এমন কিছু সংবেদনা চলছে, যার সঙ্গে আমি বাহিরের জগৎ, বস্তু জগতের সাথে কোনোভাবে সম্পর্কিত হচ্ছে। এবং আমার এই যে আমিত্ব, সেই আমির বাইরে বেরিয়ে এসে এক ধরনের আমি ছাড়িয়ে এক অন্য রকমের জীবন। এইখানেই মৃত্যুর প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মৃত্যুর ভেতর দিয়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর যে অন্তর্পথ দিয়ে বেরিয়ে এসে যে সত্যিকারের জীবন, যে জীবনকে জাপটে ধরে আমি বাঁচতে পারি, যে জীবনের কথা তুমি বললে, যে কোনো কোনো মুহূর্তে মনে হয় যেন আমি জীবনকে জড়িয়ে আছি, আঁকড়ে বেঁচে আছি। মানে এই মুহূর্তে যেন আমি বেঁচে আছি, বাকিটা যেন জাস্ট সারভাইভ করছি, আছি জাস্ট, মানে জীবন তখন যেন সার্বভৌম। এবং এই যে আবাদটা, এই যে ক্ষেত্রটা আমি নিজেই কর্ষণ করছি, তার ফসল ফলছে, এই সব কিছু নিয়ে আমার একটা, সব কিছুতে একটা বাইনারি আছে। জীবনের বাইনারি কি, মানে সেটা কি মৃত্যু, নাকি মানে জন্ম বাইনারি হচ্ছে মৃত্যু, মাঝখানে আছে জীবন। তার মানে জীবনের বাইনারি কিন্তু মৃত্যু নয়। আমি যদি এইভাবে ভাবি যে যেমন আলো অন্ধকার, সাদা কালো, মানে সাধারণ সবাইকে বোঝানোর জন্য বলছি যে এই যে দ্বিত্বগুলো যার মধ্যে এই যে আমি জন্মালাম এবং আমি একদিন চলে যাব, মানে আমার পুরো সত্তাগতভাবে আমার একটা শেষ হবে। মাঝখানে যে স্পন্দন, যে ঢেউগুলো উঠছে নামছে, অনেকটা ওই কার্ভের মতো আর কি। এই যে কম্পন, এই যে অনুরণন, এই যে জীবন, এই জীবনটাকে বোঝা কতটা জরুরি, নাকি জীবনটা জাস্ট এটা বেঁচে থাকাটাই দরকার, মানে জীবনকে এতটা গভীরে ভাবার প্রয়োজন নেই। অনেকে বলছে জীবনকে বুঝতে গেলে তলিয়ে যেতে হবে। তোর কি মনে হয়? এই জীবন অদ্ভুত ব্যাপার, এটা একটা অদ্ভুত প্রশ্ন। আমি এই জন্যই প্রথম যে শুরুটা করেছিলাম, যে অপ্রয়োজনীয় যেটা, সেই যে ছড়িয়ে থাকা যে ব্যাপ্ত জীবন, তার কি কোনো গুরুত্ব নেই? তার কি একটা অদ্ভুত এক, মানে এই যে লীলাময় যে রূপ, তার কি একটা মাধুর্য নেই? আমি শান্তিপুর লোকালে যাতায়াত করি, তা একদিন দেখছি যে একজন প্রৌঢ় ভিখিরি, অন্ধ, তিনি হারমোনিয়ামে গান বাজাচ্ছেন দুপুরবেলা। তখন মানে প্রচণ্ড গরম, জুন মাস হবে। তা কি গান মানে ওর হারমোনিয়ামে বেজে উঠছে, পথে এবার নামো সাথে। আমি দেখছি তার রোগাটে গরম শীর্ণ শরীর, হাতের পাঞ্জা থেকে মানে হাড়গুলো সমস্ত দেখা যাচ্ছে। আমি তখন ভাবলাম যে এই যে সলিল চৌধুরী যখন গানটা লিখেছিলেন, তখন কি উনি এই লোকটিকে চিন্তা করেছিলেন? তার কল্পনায় কি কখনো মনে হয়েছিল যে এই লোকটি, এইরকম একটা লোক একা একা এইরকম
দুপুরবেলায় সমস্ত মানে এই যে প্রচুর প্রচুর যাত্রী এবং যাত্রিনী, শুভেচ্ছা যাত্রিনী, তারা মানে হনহন করে ওই টুরিস্টারের ধাক্কা দিয়ে লোকটার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন আমার মনে হলো, এই প্রশ্নটা তৈরি হলো। এবং তারপরে যখন শান্তিপুর স্টেশনে এসে গাড়িটা দাঁড়ালো এবং তিনি সেই ভিখিরি ওই লাঠি ঠুকতে অন্য কামরায় গিয়ে উঠলেন, আবার নতুন করে সেই ইন্টারলিউডটা বেজে উঠল। তখন আমার মনে হলো যে আরে আমি তো অন্ধ, আমি কিন্তু তখন বুঝতে পারিনি এই যে প্রতিদিনামির পুনরাবৃত্তির যে জীবন, সেইখানে কোনো না কোনোভাবে কিন্তু আসলে ওই বিপ্লবটা লুকিয়ে আছে। তুমি যে প্রশ্নটা করলে, এই যে বিভিন্নভাবে স্পন্দিত হচ্ছে যে জীবন, উঠছে নামছে, এই প্রতিদিনামির দৈনন্দিনের এই যে রোজকের জীবন, এখানেও কিন্তু ওই যে লোকটা অন্ধ ভিখিরি যে লাঠি ঠুকতে এক কামরা থেকে আরেক কামরায় চলে যাচ্ছে এবং আমরা খুব দৈনন্দিনভাবে তাকে দেখছি, কিন্তু তার ওই জীবনের মধ্যেও কোথাও মনে হচ্ছে ওই পথে এবার নামো সাথী, ওই যে পথের যে ধারণা, নতুন করে একটা পথ, একটা অভিযান, সেই অভিযানের কিন্তু তার যে দুর্বার যে ব্যাপার, সেইটা কিন্তু তার মধ্যে দিয়ে চারিয়ে উঠেছে। মানে বেঁচে থাকার যে তীব্রতা একটা তার মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। মানে জীবনটা শুধু একটা পুনরাবৃত্ত হলেও এই অভ্যেসের মাঝখানে একটা ছেদ। আমরা যে এই যে চিন্তা করি, এই চিন্তার মধ্যে এই প্রাত্যহিকতাকে যেভাবে ভাবি, সেখানে কিন্তু প্রাত্যহিক মানে শুধুমাত্রই পুনরাবৃত্ত অভ্যেস নয়। আমি সকালবেলায় উঠে দাঁত মাজছি, মুখ ধুচ্ছি, বই পড়ছি, তারপরে কলেজে যাচ্ছি, ছেলেপেলেদের পড়াচ্ছি, সন্ধ্যাবেলায় খাবার খাচ্ছি, রাত্রিবেলায় হাঁটতে বেরোচ্ছি, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছি, পরের দিন সকালবেলায় উঠে আবার দাঁত মাজছি, মুখ ধুচ্ছি। এই যে প্রাত্যহিকতা, এই যে দৈনন্দিন, এটার মধ্যে কি বিভিন্ন পদে বিভিন্ন পলে কোনো ছেদ নেই? এই যে এই আমির যে অভ্যন্তরীণ বিলুপ্তি, সেটি হচ্ছে সন্ন্যাস। এবং এইটা সম্ভব প্রতি মুহূর্তের দৈনন্দিন যাপনের মধ্যে থেকেও। কার্ল মার্কস যখন 18 ব্রুমিয়ারে বিপ্লবের কথা বলছেন, সেখানে দেখা যাচ্ছে যে বিপ্লবী, সেই যে সাবজেক্ট, সে যখন বিপ্লব সংঘটিত হচ্ছে, তখন তার কাছে সেই বিপ্লবের ভাষা, তার ব্যাকরণ তার জানা নেই। সেই ভাষাটা সে নতুন করে ধীরে ধীরে আস্তে আস্তে শিখছে। এই যে সম্পূর্ণ ভিন্নতর একটা ভাষা, এইখানে আসলে প্রেমের ব্যাপার, যে সম্পূর্ণ ভিন্নতর একটা লোক, তার সঙ্গে আমার এমন একটা সম্পর্ক তৈরি হচ্ছে যেখানে আমি তার কাছে সমর্পিত হচ্ছি, যেন একটা ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে তার যে গতি মর্জি চলন, সেটাকে বুঝে নিয়ে তার সমস্ত ব্যাপার স্যাপারগুলো, তার ব্যাকরণটা আমার শিখতে হচ্ছে। এই যে সম্পূর্ণ যে একটা আগন্তুকতা, এইটা আমির ভেতর থেকে বেরিয়ে আসছে। এবং এটা আমার মধ্যে কিন্তু সম্ভাবিত, একটা অদ্ভুতভাবে রয়ে গেছে, তোমার মধ্যে রয়ে গেছে, আরেকজনের মধ্যে রয়ে গেছে। এটারই উন্মোচন হলো আমার মনে হয় একটা বিপ্লব। এবং সেটা দৈনন্দিনের মধ্যে দিয়ে সম্ভাবিত হতে পারে, তার মধ্যে দিয়ে আমি প্রস্তুত হতে পারি। এরকম কিছু নাই যে একটা সম্পূর্ণ বৃহত্তর প্রকাণ্ড বিরাট বিশাল কিছু এসে আমাদের দৈনন্দিন, আমাদের যে প্রত্যহ, আমাদের প্রতিদিনকার যে জীবনযাপন, যেভাবে আমি চলেছি, অভ্যস্ত হয়েছি, সেটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে যাবে, সেইটা বিপ্লব। তা নাও হতে পারে। হয়তো আমার এই দৈনন্দিন চিরচেনা যে দৈনন্দিন, তার মধ্যে থেকেই কোনো একটা অচেনা আগন্তুক বৃত্তি আমার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। এবং সেই বৃত্তির খোঁজ করাই হচ্ছে আমার ওই ভিন্নতর জীবনে পাড়ি দেওয়ার একটা সম্ভাবনা। আমার কাছে ভয়াবহ একটা দৃশ্য হচ্ছে এই ঘড়ি, দেওয়াল ঘড়ি। যে মুহূর্তে ঘুম থেকে উঠে ঘড়িটার দিকে তাকাই, বা ঘুরতে ফিরতে জীবনের মাঝখানে ঘড়িটার দিকে তাকলেই মনে হয় যেন আমি ফুরিয়ে আসছি এবং আমার ভিতরে জ্বালানি শেষ হয়ে আসছে। কিন্তু এই যে শেষ আছে বলে জীবনটাকে এতটা জাপটে ধরা, একটা গভীরভাবে জীবনকে আলিঙ্গন করার একটা তাগিদ আছে। এবং
এই যে জীবনটা আমি বেঁচে আছি তার মধ্যে একটা আনন্দ রস উৎপন্ন হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে জীবন তো একটা মিস্ট্রি টু বি লিভড আর কি। তো সেই অর্থে জীবনকে আমি কিভাবে দেখব, মানে আমি বলছি না যে হোয়াট শুড বি দ্য অ্যাটিটিউড টু লুক অ্যাট লাইফ, মানে আমি শুড বির কথা বলছি না, তবু মনে হয় যে জীবনকে কিভাবে দেখা উচিত, বা তুই জীবন কিভাবে দেখিস। দেখুন, এটা একটা এই সময়ের প্রশ্ন। যদি আমাকে এই সময়ে যদি আমি নিজেকে স্থাপন করি, তাহলে আমি কিভাবে ভাবব। এই যে বারে বারে আমি এই কথাটা বা এই শব্দটা বলা হচ্ছে বা উচ্চারিত হচ্ছে, এই আমিটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, সীমায়িত, তুচ্ছ একটা আমি। আর এই যে আমার জীবন, এই জীবনটা একান্ত ব্যক্তিগত এবং একটা ক্ষুদ্র জনগোষ্ঠী বা বৃত্তের মধ্যে দিয়ে আমি আমার জীবনকে বুঝছি। কিন্তু আমার মনে হয় যে এই যে জীবন, যাকে আমি বুঝতে বুঝতে যাচ্ছি, চিনতে চিনতে যাচ্ছি, সেটা যে সম্পূর্ণভাবে চেনা সম্ভব তা নয়। একটা অধরা ব্যাপার তার মধ্যে থেকেই যায়। এই জীবনটা কিন্তু একটা বৃহত্তর জীবন, ভাবনা, পরিবেশ, প্রতিবেশের সাথে যুক্ত। আমি গোটা মহাভারত প্রথম থেকে শেষ পর্যন্ত ওই হরিদাস সিদ্ধান্ত বাগীশের অনুবাদ পড়ার পর আমার মনে হয়েছিল এই যে ধর্ম আসলে সময়েরই প্রশ্ন। দ্বৈতবনে যুধিষ্ঠির যখন শুয়ে আছেন, তার আগে আমরা দেখছি কৃষ্ণার্জুন, তাদের যে অসহ খাত্র হিংসা, সেখানে সমস্ত বন্য পশু পাখি প্রাণী গাছ ধ্বংস হয়ে গেছে, খাণ্ডব দাহন। সেই সময় সে একা একা শুয়ে আছে তখন তার ঘুমের মধ্যে হাজির হচ্ছে একদল হরিণ, এবং সেই হরিণ এসে তাকে প্রশ্ন করছে যে আমরা এখন বীজের মতো অবশিষ্ট, আমাদেরকে উদ্ধার করো, নইলে আমরা আর বৃদ্ধি পাব না, আমাদের সম্পূর্ণ নির্বংশ হয়ে যাব। এই যে হরিণীদের যে কান্না বা হরিণের কান্না, বন্য পশু পাখি জীবজন্তুর যে রোদন ক্রন্দন, যেটা নিসর্গকে ছাড়িয়ে যাচ্ছে, সেই কান্না শুনতে পাচ্ছেন কিন্তু যুধিষ্ঠির, কারণ তার তৃতীয় কান আছে। এবং আমরা অনুভব করি যে অ্যানথ্রোপোসিন সমাগত, অচিরাগত, টেক্সটের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি এই যে পরিবেশ প্রকৃতি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা একটা গোলকায়িত জগতে বাস করছি, এবং সেখানে বিশ্বব্যাপী এই যে পুঁজির যে দাপট, বৃহৎ পুঁজির যে দাপট, সেটা আমাদেরকে আগ্রাস করছে। আমাদের যে এই যে আমির যে সংকীর্ণ ঘন ক্ষুদ্র জীবন, সেটা গ্রস্ত হচ্ছে এই বৃহৎ পুঁজির, বিশ্বায়িত পুঁজির আগ্রাসনে। সেইখানে আমাদের, তুমি যে প্রশ্নটা এইমাত্র করলে, সেখানে আমি কিভাবে বাঁচব, আমার বেঁচে থাকা কিভাবে, কিভাবে একটা সার্থকতা বা একটা মানে খুঁজে পাবে, তার একটা মানে অর্থপূর্ণ হবে। একদম এই যে বেঁচে থাকার যে অর্থ বা অর্থময়তা, সেটা কিন্তু এই জীবন ছাড়িয়ে যে বৃহত্তর যে জীবন, সেটা শুধুমাত্র এই গ্রহ জাগতিক পৃথিবীর মধ্যে আটকে থেকে নয়, তার বাইরে যে একটা বিরাট বড় মহাব্যাপ্ত পরিমণ্ডল রয়েছে, সেই যে বৃহত্তর জীবনের সঙ্গে সংলগ্ন হতে পারলেই হয়তো
এই যে ক্ষুদ্র ছোট্ট সংকীর্ণ জীবন, সীমায়িত জীবন, তা অর্থপূর্ণ অর্থময় হতে পারে। সেটা কিভাবে সম্ভব? দেখো, এই যে জল জীবন যার কথা আমরা বলছি, সেই জল কিন্তু সারা গোটা পৃথিবীকে একত্র করে রেখেছে। জলের মধ্যে দিয়ে আমরা একত্র। এই মহাসমুদ্রের যে জল, আফ্রিকায় যে জল, আমাদের ভারতবর্ষে যে জল, চীনে যে জল, জীবন তো জলের উপরই ভেসেছে, পুরো জলের উপর দাঁড়িয়ে আছে। মায়ের অ্যামনিওটিক ফ্লুইড এবং বিষ্ণু তিনি কিন্তু জলের উপর ভেসে আছেন। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে হাওয়া নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিঃশ্বাস সমস্ত কিছু, এই যে হাওয়া, এই তো মানে জগতের হাওয়া। এইভাবেই তো আমরা বিশ্ব জাগতিক কমন এলিমেন্ট। হ্যাঁ, তোকে এবং আমাকে দুজনকেই ছুঁয়ে আছে হাওয়া। এই যে অদূরত্ব, একটা দেশের সাথে, একটা রাজ্যের সাথে, এক এলাকার সাথে সম্পূর্ণ ভিন্নতর জনগোষ্ঠী নৃগোষ্ঠীর যে একটা অদূরত্ব রয়েছে, একটা সংলগ্নতা রয়েছে, সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাকে কিন্তু আমরা ভুলে গেছি। কোথাও যেন একটা ভেদ ছেদ এসে একটা ব্যবধান তৈরি করেছে। এই যে ব্যবধানবিহীন সংলগ্নতা, এই সংলগ্ন জীবন কিন্তু আমাদের প্রয়োজন। নইলে গোটা পৃথিবী কিন্তু এখন বিশ্বপুঁজির দাপটে, ধর্মীয় মানে ধর্মান্ধতা, অসাম্য, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিষ্ঠুরতা। মহাভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মানে ভাবনা হচ্ছে নিষ্ঠুর হও না, নরম হও। ধর, আমি ছোট্ট একটু ধর, রেলের কামরায় তুই আসছিস এতগুলো মানুষের সঙ্গে। এবার অনেক মানুষের মধ্যে, যেমন জীবনানন্দ বলেছে, আমি একা, কারণ আমার মুদ্রা দোষে আমি হতেছি আলাদা। তার বাইরে গিয়েও এই যে প্রত্যেকটা মানুষের যে একটা বৃহত্তর জীবনের একটা কর্পাস, একটা বিষয়, তার মধ্যেও আমি একজন। তাহলে একটা এমপ্যাথি বা সিম্প্যাথির জায়গা, আমি সিম্প্যাথি বলছি না, এমপ্যাথির জায়গায় আমরা যে সবাই বেঁচে আছি, মানুষ ইত্যাদি। এবং এখানে একা এবং অনেকে যে প্রসঙ্গটা দিয়ে শুরু হয়েছিল, এখানে আমার জীবনটাকে দিকে আমি কিভাবে তাকাবো, কিভাবে আমি দেখবো এই জীবনকে। আমি একটা ট্রেনের কামরাকে একটা মাইক্রোকজম হিসেবে দেখছি, একটা বিরাট জীবনের একটা কামরা। পারস্পরিক দায়িত্ববোধ, যে তোমার গায়ে পা লাগছে কিনা, তোমার কমফর্ট আছে কিনা, সব কিছু দেখে, মানে ট্রেনের কামরায় ভ্রমণ করাটা একটা দার্শনিক অভিজ্ঞতা। এটা একটা বড় এথিক্যাল প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, মানে যে জিনিসটা শুধুমাত্র মানে নৈতিকতা বলতে আমরা যেসব বুঝি, যেসব মানে তরিকা আমাদের সামনে আছে, সেই রকম শুধু না, এটা ভেতর থেকে আসা একটা আনকন্ডিশনাল ব্যাপার, একটা নিঃশর্ত নৈতিকতার ব্যাপার। কারণ ওই মানুষটা যদি ভালো থাকে, আমিও ভালো থাকবো। হ্যাঁ, অপরের সঙ্গে আমার যে একটা সম্পর্ক তৈরি হতে পারে, সম্পূর্ণ ভিন্নতর অপর, সম্পূর্ণ ভিন্নতর, যে আমার মতো নয়। গায়ত্রী স্পিভাকের একটা অসম্ভব কথা ছিল যে অসমদোলায় নিজেকে দোলানো। সাহিত্যের মধ্যে দিয়ে উনি ভাবছেন যে সাহিত্যের সহবাদের মধ্যে দিয়ে, সাহিত্যের সহিতত্বের মধ্যে দিয়ে আমরা সেই কল্পনাকে জাগিয়ে রাখতে পারি যে সম্পূর্ণ ভিন্নতর যে অপর, তার সাথে আমরা সম্পর্ক তৈরি করতে পারি, এবং ওই দোলনায় আমরা অসমদোলায় নিজেদের দোলাতে যদি পারি, তাহলেই গণতান্ত্রিক একটা জগতের সৃষ্টি হতে পারে। একটা গণতান্ত্রিকতার মধ্যে দিয়ে আমরা এগোতে পারি, এবং তার জন্য এক গণতান্ত্রিক শিক্ষার প্রয়োজন। সেই জন্যই হচ্ছে আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম, সম্পূর্ণ ভিন্নতর, নিম্নবর্গ, অন্য শ্রেণী, অন্য জাত, অন্য ধর্ম, অন্য নৃগোষ্ঠীর মানুষের যে চলন। জীবনকে বোঝা খুব প্রয়োজন, নাকি জীবনকে মানে এই যে বেঁচে থাকা, এর মধ্যে জীবনটাকে আমি যে বুঝছি, জীবনটাকে খুঁজছি, এটার মধ্যে তো একটা চরিতার্থতা আছেই। মানে এইটা তো একটা সাবজেক্টিভ প্রশ্ন। এই এক্স্যাক্টলি, আমি ওই জন্য, যেহেতু ব্যক্তিগত এবং নৈর্ব্যক্তিক এই দুটো নিয়ে আমাদের প্রশ্ন উঠেছিল। এই জীবন ব্যক্তিগত, এই জীবন একই সঙ্গে ইউনিভার্সাল, সবারই। তবে এই যে আমি যে কালেকটিভিটির কথা বলছি, একসাথে এই যে একত্রিত হওয়া, এবং সত্যি সত্যি আমরা একসঙ্গে বা একত্রিত, এই যে বোধ, এই বোধটা কিন্তু গুরুত্বপূর্ণ।
সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, আসলে ওই ভেতরে যে দেশ, এই যে নিষ্ঠুরতা আমাদের রক্তের গভীরে খেলা করছে, সেই নিষ্ঠুরতাকে কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। আমাদের প্রবৃত্তির মধ্যে যে নিষ্ঠুরতা, সেটাকে কিন্তু আমরা একটা বিশেষ অনুশীলনের এক ধরনের বিশেষ শিক্ষার মধ্যে দিয়ে, মানে আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছি বা প্রশিক্ষিত হচ্ছি, তার বাইরে একটা অন্য ধরনের শিক্ষা, আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই, মানুষ হয়ে ওঠা, অমানুষ হয়ে ওঠা, এটা এক ধরনের অন্য রকমের ভিন্নতর মানুষ হয়ে ওঠার যে প্রচেষ্টা, সেটা প্রতিনিয়ত আমাদের চালাতে হবে। সেই যে অনুশীলন, তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। নিৎসের একটা কথা মনে পড়ে যে এই জীবনটা একটা সেতুর মতো, একটা অবমানব আর একটা অতিমানবের মাঝখানে একটা সেতুর মতো। আমরা এই সেতুটা ক্রস করছি এবং এই যে ক্রস করছি এর মাধ্যমে একটা চরিতার্থতা প্রশ্ন, তো এটাও একটা ব্যাপার। আর এই যে জীবনটাকে আমি দেখছি, যেমন ধর কথা বলছি, মৃত্যু মানেই ভয়াবহ, এটা কি তোর মনে হয় নাকি? মানে মৃত্যুর দিকে আমি কিভাবে তাকাবো? দেখো, মৃত্যু এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করছিলাম একটা ব্যক্তিগত জায়গা থেকে, এবং জীবনকে আমরা সেইভাবে কিভাবে তাকাবো? জীবন কি একটা উৎসব? মানে জীবনকে আমরা কিন্তু এখন এতক্ষণের আলোচনায় কিন্তু আমরা সব এই তমাল বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য বা সাবির শেখ বসে আছে, তার মধ্যে দিয়ে আমরা বুঝছি। কিন্তু তুমি চিন্তা করে দেখো, যে এখন এই বিধ্বস্ত গাজায় যে পিতা তার মুন্ডুহীন সন্তানকে কাছে নিয়ে চিৎকার করছে, তার যে আর্তচিৎকার, তার যে আর্তনাদ, তাকে আমি কি করে, তার সঙ্গে আমার চিন্তাকে, আমার ভাবনাকে কিভাবে তার সাথে রফা করব? তার সাথে সমঝোতা কি কোনোভাবে সম্ভব? এই ইসরায়েল প্যালেস্টাইনে যে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবী জুড়ে যে এই যে যুদ্ধের আক্রান্ত, কোথাও না কোথাও মানুষ মরছে, রোহিঙ্গাদের উপর নিপীড়ন, ভয়াবহ যে ব্যাপার, সেইখানে আমি মানে স্টেশনের সামনে কাপড়ের দোকানে আমি দেখতে পাচ্ছি আমার এক বন্ধু, সে ওই বিজয়া পর্যন্ত প্রচুর শাড়ি কাপড় জামা কাপড় বিক্রি করে, সে শুয়ে আছে এই সন্ধেবেলায়, লক্ষ্মী পুজোর আগের দিন, এবং কি করছে, সে সম্পূর্ণ আশেপাশের পরিবেশ সম্পর্কে বেখেয়াল। মজার ব্যাপার, সে একটা বারমুডা প্যান্ট পরে তার হাতটা তার যৌনাঙ্গের মধ্যে ঢুকিয়ে সেটা নিয়ে খেলছে, এবং সে আশেপাশে যে লোকজন দাঁড়িয়ে আছে, চলাচল করছে, যাচ্ছে আসছে, আমি দাঁড়িয়ে আছি দেখছি, বা তার দোকানের পাশ দিয়ে অনেকক্ষণ ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, তার ওইটাই সে করতে পারে, এবং সেইটা করেই সে সেভাবেই আছে। এই যে জীবন, এই যে জৈব তাড়নাটা, এই সব কিছুর বাইরে আমার সেই শরীরের মধ্যে তো আমাকে একটা প্লেজার, এই যে একটা শুধু মানে যে বেঁচে থাকা যে কথাটা আমি বলছি, মানে কিন্তু সেটাও তো একটা খুব বৃহৎ ব্যাপার। মানে তার পাশাপাশি তুমি দেখো ওই পিতার কথা তুমি চিন্তা করো, যে বিধ্বস্ত গাজার যে মুক্তাঞ্চলে সে তার সন্তানকে ছড়িয়ে দেওয়া, অদ্ভুত ব্যাপার, তাই না? আমি আমার নিজের বাবার মৃত্যুকে আমি সামনে থেকে দেখে একজন অপর হিসাবে দেখে আমি যেভাবে আপ্লুত হচ্ছি, আমি কি ঠিক সেইভাবে আপ্লুত হতে পারছি যখন ফিলিস্তিনের এই ঘটনা শুনে এই নাগারে শিশু হত্যা হচ্ছে, এই যে রোহিঙ্গাদের যে কথা বললাম, তাদের পুরুষাঙ্গ ছেদন করে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, এই যে নিপীড়ন, এই যে নিষ্ঠুরতা, এই নৃশংসতা, এর বাইরে আমরা কিভাবে বেরোতে পারি? কোথাও কি একটা নরম হওয়ার, আমার যে পৌরুষের যে তেজ, এই যে পারস্যের যে তেজ, আস্ফালন, এটাকে কোনোভাবে কি কাটান দেওয়া যায়? এই যে এই এক্সারসাইজটার মধ্যে, এই অনুশীলনটার মধ্যে অদ্ভুত থাকা, এবং এটাই মনুষ্যত্ব বা মানব, এবং এটা যে শুধু অনুশীলন তা নয়, এটা একটা ভেতর থেকে আসা একটা বোধ, মানে রিফ্লেক্স, একটা কমন রিফ্লেক্স মানুষ হিসেবে। যে ধরো ওই যে মহাভারতের যে বিশেষ গল্পটা রয়েছে, যে কপতি, যে লুব্ধক ব্যাধ এসে তাদেরই মারতে এসছে, এবং সে খুদ পিপাসায় কাতর, তার কাছে ওই কপতির কাছে চাচ্ছে হচ্ছে খাবারের সন্ধান করছে, তারা নিজের দেহ প্রদান করে, আত্মপ্রদান করে সে খাবারের ব্যবস্থা করছে, এবং সেখানে অগ্নি প্রজ্বলন করে তারা সেই আগুনে ঝাঁপ দিচ্ছে। এই যে
সম্পূর্ণ অচেনা আগন্তুক অতিথিকে একদম আপন করে আপনাই করে নেওয়া। এই যে আপনাই করে নেওয়ার যে ভেতরকার যে টান, একটা নিঃশর্ত যে আবেগ, প্রবৃত্তি, আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যদি আমাদের ভেতরে কোনোভাবে জাগরুক হয়, এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু আসলে সেই বিরাট গ্রহজগতের সাথে আমাদের সম্মিলিত হওয়ার আকাঙ্ক্ষা, যেটা হচ্ছে আমি ছাড়িয়ে একটা বিরাট বিপুল একটা ব্যাপার, আমার যে দেহের যে চামড়া, সেই চামড়াটুকুর মধ্যে আমার আমিত্ব আটকে নেই, একটা বিরাট গ্রহজগতের সাথে আমাদের সংযুক্তি রয়েছে, এবং সেই জগৎটা আমার অচেনা, এবং সেই জগৎটা চিরকালই আমার অচেনা থাকবে। ঠিক। এবার মহাভারতের কথা যখন তুই এত বলেছিস এবং মহাভারত নিয়ে তুই অনেক লেখাই লিখেছিস, আমার একটা জায়গার কথা খুব মনে পড়ছে এই মুহূর্তে, হঠাৎ করে মনে এলো যে ব্রহ্মা যখন মৃত্যু দেবী তার সামনে আবির্ভূত হলেন, ভয়াবহ তার চেহারা, লাল চোখ, কালো বরণ, এবং পৃথিবী তাকে, ব্রহ্মাকে বলছে যে এত জনতার ভার, এত জনসংখ্যাই শুধু না, সব কিছু মিলিয়ে এত জনবিস্ফোরণ আমি সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো। তখন মৃত্যুকে তিনি বলছেন, ব্রহ্মা পরম স্রষ্টা, তিনি বলছেন যাও গিয়ে নির্বিচারে হত্যা করো। তখন মৃত্যুর চোখে জল দেখা দিচ্ছে। মৃত্যু একটা এথিক্সের প্রশ্নে চলে আসছে এখানে, যে মৃত্যু বলছে আমি কিভাবে মারতে পারি, এটা তো ধর্মবিরুদ্ধ কাজ হবে, কোনো তো একটা কারণ থাকবে। এবং তখন ও বলছে যে তাহলে এক কাজ করো, লোভ, রাগ, ক্রোধ, কাম এগুলো ছড়িয়ে দেওয়া যেতে পারে, আর রোগ ব্যাধি এগুলো, কারণ তখন মানুষ তোমাকে ডাকবে, চাইবে, তোমার একটা হেতু থাকবে, কারণ থাকবে যে তুমি মৃত্যু নেমে আসছে এবং সেখানে মুক্তি হয়ে নেমে আসছে। এরকম যে গভীর সব চিন্তা ভাবনা গল্পের মাধ্যমে বলা হচ্ছে। এটা এই যে মৃত্যুর চোখে জলটাকে ব্রহ্মা ধরে ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, মানে আমি বলতে চাইছি এটা তো একটা মেটাফর, এটা জীবনকে বোঝার একটা যে ধর্তাই। তো তোর কি এমন কোনো গল্প মনে আসে যে জীবনকে বোঝার মহাভারতের মধ্যে, মানে একটা মোক্ষম কোনো জায়গা? মানে আমি একটু তোকে আগে একটু বলছিলাম না যে জীবনকে কীভাবে দেখবো, মৃত্যুকেই বা কীভাবে দেখবো। যেমন তুই একটু আগে যেটা বলছিলি যে ওই অডেনের কবিতা আমরা দুজনাই পড়েছি, যে মিউজ দ্য বোয়ার্ডস বলে, যখন যিশু মারা যাচ্ছে, যখন ইকারাস মারা যাচ্ছে, তখন কিন্তু পৃথিবী উদাসীনভাবে পাশ দিয়ে বয়ে যাচ্ছে। তো এই উদাসীনতা আছেই, তার বাইরে আমি এই জীবন মৃত্যুকে কোনো মহাকাব্যিক কোনো ইমেজারি দিয়ে বোঝার চেষ্টা করা। তুই ক্ষুধা থেকে যে জীবনের উৎপত্তি, মৃত্যু, এই সব কিছু বলছিলি, তাই আমার খুব মানে মনে হলো যে তোকে একটু খোঁচালে যদি কিছু পাই। না, মহাকাব্যিক থেকেও আমি মনে করি যে দৈনন্দিনতার মধ্যে দিয়ে যদি পুরো ব্যাপারটাকে দেখা যায়, কারণ আমরা দৈনন্দিনের বা প্রাত্যহিকতার বাইরে কখনোই বেরোতে পারি না। এই প্রাত্যহিকতার ভেতর দিয়েই আমাদের বুঝতে হবে। এবং মৃত্যু হচ্ছে এমন একটা ব্যাপার, আমার মনে হয় যে মৃত্যুটা প্রতি মুহূর্তেই ঘটছে নানান রকম ভাবে। মানে একটা বাজা মেয়েকে তার সেই জামাই, আমি অন্যভাবে শব্দ ব্যবহারটা করলাম, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে আমি দেখতে পাচ্ছি আমার পাশের বাড়ি, সেখানে 5খানা কুকুর নিয়ে মানে কাজলি মাছের ঝোল দিয়ে ভাত মেখে চমৎকার করে খাওয়াচ্ছে। এই যে আসঙ্গতা, এই যে প্রেম, এইটাকে আমি কি করে দেখব? এটা তো এটাকে আমরা কি মৃত্যুর মধ্যে আমার কি মনে হবে এটাই একটা মৃত্যুর মুহূর্ত, একটা চূড়ান্ত মুহূর্ত, যে মানে সম্পূর্ণ অপরের সঙ্গে তার একটা অভেদ, একটা অভিন্নতা তৈরি হচ্ছে, অভিন্নতার বোধ তৈরি হচ্ছে, কোথাও একটা দুঃখ থেকে, কোথাও একটা যন্ত্রণা থেকে, তার মধ্যে এই অপরতার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। যে মৃত্যু হচ্ছে সম্পূর্ণ অপর, সে জীবনের মধ্যে এসে ভিড়ে গেছে।
জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে। ওই যে মেয়েটির কথা বললাম যার আত্মহত্যার পর, সেই মেয়েটির মা পরের দিন সকালে দোকান থেকে চা আর গুঁড়ো দুধ কিনে নিয়ে যাচ্ছেন। মৃত্যু হচ্ছে ওই স্বপন বরণের কবিতার মতো, বন্ধু বিদায়ের মতো সোজা রাস্তা ধরে চলে যায়, যেমন করে মানুষের পোড়া চোখ থেকে মানে আলো চলে যায় সূর্যের গভীরে। এই যে একটা সহজ ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আশ্চর্য হতে ভুলে গেছি। এই যে প্রাত্যহিকতা, এই অভ্যস্ত জীবন, এর মধ্যে অনেক আশ্চর্য হওয়ার ব্যাপার রয়েছে। প্রতি মুহূর্তে কিন্তু আমরা আশ্চর্য হতে পারি। এই যে মৃত্যুর কথা তুমি যে বললে মহাভারতে, যে কিমাশ্চর্যম, যক্ষের যে বিখ্যাত প্রশ্ন, যে প্রতিদিন এত লোক মারা যাচ্ছে, অথচ আত্মপরায়ণ আত্মরতিকাম মানুষ সবসময় মনে করে যে আমি অবিনশ্বর, আমার জীবন মানে নশ্বরতার মধ্যে দিয়ে আমি জীবনকে দেখতে চাই না। তুমি যে বললে একটু ভয় তৈরি হয়, সেটা মানুষের হচ্ছে না। তখন সেখানে কিন্তু কথাটার যে শেষ কথাটা এসেছিল সেটা হলো কিমাশ্চর্যম অতঃপরম, এর থেকে আশ্চর্য আর কি আছে। এই কথাটাই আবার আসছে যখন দেখা যাচ্ছে শান্তি পর্বে সেই সূর্যের রথ চালাচ্ছে যে নাগরাজ, সে তখন তার কাছে একটা ব্রাহ্মণ এসছে। সে ব্রাহ্মণ এসে জিজ্ঞেস করছে, তুমি যে এরকম সূর্যের রথ চালাও, তোমার কি অভিজ্ঞতা? তখন বলছেন তিনি যে এই যে সূর্যের যে দাপট বা সূর্যের প্রভাবেই এই মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানুষ জন্মাচ্ছে, বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, গাছপালা সমস্ত বাড়ছে। প্রতিদিনের যে প্রতিদিনকার দৈনন্দিনের সমস্ত যে চলাচলগুলো এই সূর্যের আলোর প্রভাবেই হচ্ছে। এবং এটা একটা নৈমিত্তিক ব্যাপার, প্রতিদিন প্রতি মুহূর্তেই হচ্ছে। সেইখানে উনি বলছেন কিমাশ্চর্যম অতঃপরম, এর থেকে আশ্চর্যের আর কি আছে। একদিকে মৃত্যুকে মনে হচ্ছে ওই রকম ব্যাপার, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি দৈনন্দিন প্রাত্যহিকতার যে জীবন। কিন্তু ভাই একটা কথা, একজন লেখক, তুইও একজন লিখন কর্মী, আমিও একজন লিখন কর্মী, আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় এই যে জীবনটার মধ্যে আমরা রয়েছি, এটা যেন একটা ইলিউশন, এটা নাটকের মতো ঘটছে। আমি যেন বাইরে থেকে দেখছি, মানে এটা আমার বারবার মনে হয়, কেন জানি না। মানে আমি থমকে দাঁড়িয়ে মাঝে মাঝে ভাবি যে একই সঙ্গে আমি একটা মানে নাটকের দর্শক এবং নাটকের চরিত্র, এবং এই যে একটা অবাক লাগছে আমার নিজেকেই, এই আমি কীভাবে রিয়্যাক্ট করছি, আমি এই মুহূর্তে কি করলাম। এটা তো একজন লেখক বা জীবন শিল্পী বা সেই অর্থ অক্ষরকর্মীর জিজ্ঞাসা, কিন্তু প্রতিদিনের যে মানুষ যে জীবনটা যাপন করছে, তার জীবনটা তো তোর আর আমার জীবনের মতো না, মানে থট ওরিয়েন্টেড না, মানে জীবনটা তো সেখানে একটা জীবনীয় অভিজ্ঞতা এবং কোথাও একটা প্লেজার। এই যে তুই বললি না যে ওই ছেলেটা তার মানে তার শরীরের কোনো একটা অংশকে মর্দন করে এক ধরনের সুখ, এক ধরনের প্লেজার সে বার করে আনছে, এবং এই যে সুখ এই নিংড়ে নিচ্ছে, সুখ একটু সুখ নিংড়ে নেওয়া। এবার তোর টেকটা আমি নিতে চাইছি যে কি মনে হয় এই যে আমি তোর মানে তুই বা আমরা যে ধরনের মানুষ, আমাদের মতো মানুষ তো সারা পৃথিবীতে নয়। এই যে দুদিন পরে উৎসবে একদল লোক রাস্তা দিয়ে নেমেছে, প্রচণ্ড উল্লাসে বিসর্জন দিতে যাবে। সেই মনে হয় যেন প্রাগৈতিহাসিক পিতারা যেভাবে মানে শিকার করতে যেত বা ডাকাতরা যেভাবে ডাকাতি করতে যেত, ওই রকম একটা প্রবৃত্তিতে একদল লোক খ্যাপার মতো ছুটতে ছুটতে রাস্তা দিয়ে যাবে। কি এক নারকীয় উল্লাসে, বা তার মধ্যে তার একটা প্লেজার গেম চলছে। এই যে আমরা এইটা দেখো, এটা একটা বিরাট বড় প্রশ্ন। এটা একটা আইডিওলজির প্রশ্ন, মতাদর্শের প্রশ্ন। এইটা আমার মনে হয় এটা একটা মানে বৃহৎ রাষ্ট্রিক সমাধানেরও প্রশ্ন। এটা হচ্ছে শিক্ষার প্রশ্ন। এটা হচ্ছে একদম গোড়ায় নেমে আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বর্গের, বিভিন্ন নিগোষ্ঠীর যে ছেলেমেয়েরা একদম বাচ্চায়, তাদেরকে যদি সম্পূর্ণ অন্যরকমভাবে শিক্ষা দেওয়া যেত, যেখানে তাদের ওই যে কল্পনা করার যে সম্ভাবনা, কল্পনার অভিযান, যে সম্পূর্ণ অপরের সঙ্গে
সম্পর্ক তৈরি করার বা সম্পূর্ণ অন্যরকম একটা টেক্সটের মধ্যে, যদি অপরকে আমরা টেক্সট হিসাবে মনে করি, টেক্সচুয়ালিটির মধ্যে যদি নিজেকে সমর্পিত করা যায়, যে প্রতিবেশের মধ্যে, যে পরিবেশের মধ্যে দিয়ে আমি বড় হচ্ছি, যেভাবে আমার নির্মিতি হচ্ছে, তার বাইরে বেরিয়ে যদি এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমার যে আমিত্ব, এই যে আমি করছি, এই আমিকে সবসময় কিন্তু মেরে লাগাম পরাতে হবে। তাহলে হচ্ছে ওই অপরের যে ওই কুসুমগন্ধ জল শরীর, তার ভেতরে ডুব মারা যাবে। এই যে একটা ভিন্ন ধরনের যে শিক্ষা, সেইটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন আমাদের এই সময়ে, যাতে আমাদের মধ্যে ওই গণতান্ত্রিক চিন্তার বোধ তৈরি হয়, আমাদের মধ্যে যে সম্পূর্ণ অপর, সে যে আমার সমান, অন্যরকম কিন্তু আমার সমান, যার সাথে আমি ওই অসমদলায় দুলতে পারি, এই রকম একটা ব্যাপারের মধ্যে আমি যাতে ঢুকতে পারি। আমি আসলে হ্যাঁ, এক ধরনের আমি, তার সাথে আমার অন্য নানান ধরনের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তার সাথে আমি দুলতে পারি ওই রকমভাবে, দোলনায় যেভাবে দোলে সেইভাবে যাতে দুলতে পারি, সেই রকম একটা প্রশিক্ষণ, শিক্ষা, সেই ব্যবস্থা বা বন্দোবস্তের মধ্যে দিয়ে যদি আমাকে একদম ছোটবেলা থেকে, একদম গোড়া থেকে যদি শেখানো যায়, একদম বাচ্চা ছেলে মেয়েদের, তাহলে কিন্তু ওই যে উন্মাদনা, যে নিষ্ঠুরতার উন্মাদনা, যেই নিষ্ঠুরতার যে বাষ্প, নিঃশ্বের কথা বলছিলেন, যেইভাবে উদ্গীর হচ্ছে, তার যে উদ্গীরণ, তার থেকে বেরিয়ে এসে আমি কিন্তু অনেক নরম হতে পারি। আমার ওই পারস্যের যে আস্ফালন, সেই প্রবৃত্তিটাকে আমি কাটাতে পারি, আমি অন্যরকমভাবে নিজেকে তৈরি করতে পারি। এইভাবে যদি অনেকগুলো আমি তৈরি হয়, সেটা খুব কঠিন, সেটা একটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। কিন্তু আমরা সবসময় দূরপাল্লার ভবিষ্যৎকে চিন্তা করি, যে ভবিষ্যৎটা খুব কাছে নেই, দূরপাল্লার, অনেক দূরে হয়তো এমন একটা সম্ভাবনা তৈরি হবে যখন ওই গণতান্ত্রিক পরিবেশটা, ওই সময়টা আসবে। সেই সময়ের কথাই আমরা বলছি যে আসেনি, লাভ এনির আসছে, সে আমাদের দিকে ধেয়ে আসছে, কিন্তু কখনোই এসে পৌঁছচ্ছে না। তার জন্য, তার আগমনের প্রতীক্ষায় আমি নিজেকে প্রস্তুত করছি। এরকম অনেকগুলো আমি যদি নিজেকে প্রস্তুত করতে থাকে ভিন্নতর জীবনে পাড়ি দেওয়ার জন্য, এবং সত্যিকারের জীবন, যেখানে ওই যে মুহূর্ত মৃত্যুর অন্তর্পথের মধ্যে দিয়ে সেই জীবনে প্রবেশ করা, সেই জীবনকে জাপটে ধরা, যেটা হচ্ছে ওই যে ছোট ছোট মৃত্যুগুলো আমাদের জীবনে ঘটছে, সেই মৃত্যুর মধ্যে দিয়ে, তার ভেতর দিয়ে আমাদের বেরোতে হবে, এবং সেভাবেই হয়তো সত্যিকারের জীবনে পাড়ি দেওয়া যায়। এবং সেটাই হয়তো আমাদের শেষ পর্যন্ত একটা রাজনৈতিক অবস্থান হতে পারে। এবং আমাদের এই যে বিধ্বস্ত সময়ে, যে দুর্দশা পীড়িত মুহূর্তে আমরা যে বাস করছি, সেখানে হয়তো আমাদের রাজনৈতিক, তাত্ত্বিক, চিন্তাগত বা দার্শনিক অবস্থান হতে পারে এই প্রতিদিনের জীবনের যে এই যে মুহূর্তের কথাগুলো আমি বলছি, মৃত্যুর মুহূর্ত, তার ভেতর দিয়ে আমাদেরকে প্রতি মুহূর্তে প্রশিক্ষিত হতে হবে ওই নিঃশর্ত নৈতিকতার প্রশিক্ষণের মধ্যে দিয়ে। সেই শিক্ষা আমাদের ভেতরে জাগরুক থাকুক, সেই শিক্ষার মধ্যে দিয়েই হয়তো অন্য ধরনের যে শিক্ষা, সাপ্লিমেন্টারি একটা পেডাগজি, তার মধ্যে দিয়ে হয়তো আমাদের এই ছোট ছোট বাচ্চারা যখন বড় হবে, একটা দূরপাল্লার একটা অবিশ্বাস্য ভবিষ্যতের দিকে যদি আমরা চিন্তা করি, যে ভবিষ্যৎটা এখনও আমরা ভাবতে পারছি না, সেই অচিন্তনীয় যে ভবিষ্যৎ যে আসছে, ওইটা কিন্তু ওই গ্রহ জগতের সাথে যুক্ত, যাকে আমি জানি না। এত গোটা পৃথিবী, তার বাইরের যে বৃহত্তর যে এই যে মহাকাশ বা নানান কিছু রয়েছে, আরও বড় কিছু একটা বা বড় যে জীবজগৎ, তার সাথে যদি আমি অপরিচ্ছিন্ন হই কোনো রকমভাবে, সেই যে গ্রহজগৎ, সেই যে প্রাণী জগৎ, সেই প্রাণের সঙ্গে প্রাণের খেলায় যদি আমি নিজেকে মাতাতে পারি, তাহলে হয়তো ওই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর মধ্যে দিয়ে আমি আমার সীমায়িত এই যে গণ্ডিবদ্ধ যে জীবন, আমিত্বের যে জীবন, এই যে লঘু জীবন, এই আত্মিকৃত দিশাহীন চিন্তাহীন যে লঘু জীবন, তার থেকে বাইরে বেরোতে পারি। এইটার জন্য কিন্তু একটা দূরপাল্লার ভবিষ্যতের ভাবনা নিয়ে আমরা এগোতে পারি, এটাই বলা। যাই হোক, আজকে আলোচনা আমরা যেটা করলাম, আমাদের কোনো নির্দিষ্ট যে লক্ষ্য ছিল তা নয়, আমরা আসলে এই মুহূর্তটা যাপন করতে চাইছিলাম, এবং মুহূর্তটার মধ্যে দিয়ে এই জীবন মৃত্যু নিয়ে যে আমাদের জিজ্ঞাসা,
এই জিজ্ঞাসাগুলো দিয়ে আমাদের মধ্যেও তো একটা প্রত্যেকের মধ্যেই থাকে যে এই যে বেঁচে আছি এটা কি অনর্থক বাঁচা, এর মধ্যে কি কোনো তাৎপর্য আছে? চিন্তন এটাকে একটা তাৎপর্য দিতে পারে ইটসেলফ। যেমন একটা, তুই তো মহাভারতের যথেষ্ট আমার চেয়েও অনেক ভালোভাবে জানিস যে স্ত্রী পর্বে একটা জায়গা আছে যেখানে একটা ব্রাহ্মণ যেতে যেতে একটা কূপে পড়ে যায় এবং সে একটা লতাকে আঁকড়ে ধরে, সেই গল্পটা, এবং একটা মহাহস্তি সেদিকে এগিয়ে আসছে, হ্যাঁ, এবং কাল এগিয়ে আসছে এবং তার তলায় দেখা যায় কাল সর্প ওই গর্তের মধ্যে, এবং সে ওই লতাটাকে চেপে ধরে রয়েছে। তলায় সাপ, উপরে হাতি, আর ওই লতার যে গোড়াটাকে দিন এবং রাত দুটো ইঁদুর, একটা কালো একটা সাদা, একটু একটু করে কাটছে এবং ইনএভিটেবল উইল টেক প্লেস, একটু পরেই হয়তো মৃত্যু হবে, তবু ওর বাঁচতে ভালো লাগছে, কারণ ও ওই যে লতার মধ্যে যে মৌচাক ছিল, সেই শাশ্বত মৌচাক যার নাম জীবন, সেখান থেকে টুপ টুপ করে মধু পড়ছে এবং সেই মধুটাকে পান করছে এবং তার বেঁচে থাকতে ভালো লাগছে, এবং এইভাবেই দাস ইট গোজ অন। এই আমাদের মনে হয় আমাদের আলোচনা এখানেই শেষ করা যায়, যে এই মুহূর্ত যাপন যে একটা বিশেষভাবে এই প্রতিটা মুহূর্তকে যদি আমরা যাপন করতে পারি, তাহলে হয়তো একটা বৃহত্তর জগতের মানে প্রবেশদ্বার খুলে যেতে পারে। বঙ্কিমের যে প্রশ্ন, এই জীবন লইয়া কি করিব, তার একটা কিছু উত্তর পাওয়া যেতে পারে। আজকে এইটুকুই থাক, অসংখ্য ধন্যবাদ। অনির্বাণকে নিয়ে একদিন কখন বসা যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন।